উপন্যাস শ্রাবণ মেঘের রোদ্দুর। লেখিকা ইনায়া রোজ। পর্ব ১। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। শুনেছি উঠতি বয়সী মেয়েদের শরীরে জ্বালাপোড়া একটু বেশি থাকে, তাই বলে যেখানে সেখানে সেই জ্বালাপোড়া মেটাতে হবে নাকি? আকস্মিক এমন কুরুচিপূর্ণ মন্তব্য পিছনে ফিরে তাকায় মেঘ। তাকাতেই তার নজরে আসে মেরুদণ্ড টানা করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের বিদ্রূপ মাখা মুখাবয়ব। মেঘকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও বলে ওঠে, কী রে মেঘ, তোর শরীরে জ্বালাপোড়া কি বেশি হয়ে গিয়েছে? বেশি হলে আমাকে বল, আমি মিটিয়ে দিচ্ছি। শ্রাবণের এমন অশ্লীল মন্তব্যে কিছুটা অস্বস্তি অনুভব করে মেঘ। কাচুমাচু করে পাশে তাকিয়ে দেখতে পায় তার বান্ধবী রুহি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণ এবার রুহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রুহি বলে ওঠে, তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে। বলেই তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে রুহি। বান্ধবীর সামনে এভাবে অপমানিত হতেই ক্ষুব্ধ দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় মেঘ। কিছুটা ক্রোধ এবং ঘৃণার দৃষ্টিতে সে শ্রাবণেরকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি একজন ভার্সিটির প্রফেসর হয়ে শিক্ষার্থীকে কিভাবে এমন অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলতে পারেন? তৎক্ষণাৎ মেঘের কথা শেষ হতে না হতেই মেঘের দু বাহু সজোরে খামচে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে, তুই করলে কিছু না, আর আমি বললেই দোষ? ব্যথাতুর কণ্ঠে মেঘ বলে ওঠে, কি করছি আমি? এবার মেঘের একেবারে নিকটে গিয়ে শ্রাবণ বলে ওঠে, এই যে এইখানে দাঁড়িয়ে নষ্টামি করছিস, এটা কি কিছুই না? শ্রাবণের এমন কথায় ঘৃণার শরীর রিড়ি করে ওঠে মেঘের। ছি শ্রাবণ ভাই, আপনার মুখে কি কিছুই আটকায় না? না আটকায় না, চেঁচিয়ে বলে ওঠে শ্রাবণ। এরপর মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। যেতে যেতে শ্রাবণ বলে ওঠে, আজকে চল, বাড়িতে তোর এই সব নষ্টামি বের করছি আমি। বলেই টেনে নিয়ে গাড়িতে তুলে নেয় মেঘকে। এবার পরিচয় পর্বে আসা যাক। আলিয়া আহমেদ মেঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রথম বর্ষের ছাত্রী। অত্যন্ত শিষ্টাচারী এবং বিনম্র স্বভাবের মেয়ে, পড়াশোনার প্রতি বেশ মনোযোগী এবং শৃঙ্খল। অল্প বয়সী পরিপক্ক পূর্ণ ফর্সা নিখুঁত মুখবয়বে অধিকারী মেঘ। বড় বড় পাপড়ি বিশিষ্ট গভীর সরল চোখ, চৌখা নাক, সুমোট আকৃতির ঠোঁট, সাথে সুশ্রী মেলি শরীর গঠন। উজ্জ্বল গায়ের রং যেন তার সার্বিক সৌন্দর্যকে আরও প্রখর করে তোলে। শরীরে তীক্ষ্ণ এবং আকর্ষণীয় অভিব্যক্তি, আর চোখে থাকে এক ধরনের মাধুর্যতা এবং তার হাসি সব সময় আশেপাশে সবাইকে মুগ্ধ করে রাখে। অপরদিকে মাহির আহমেদ শ্রাবণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য প্রফেসর, একই সাথে মেঘের চাচাতো ভাই। শ্রাবণের উপস্থিতি সবসময় এক ধরনের অদৃশ্য শক্তির মতো, যেন সে সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরে, যার প্রতিটি মুদ্রিত শব্দ, ব্যবহৃত বাক্য গভীরতা এবং প্রজ্ঞার চিহ্ন বহন করে। তার শারীরিক গঠন এমন, প্রতিটি সীমানা পেরিয়ে তার সৌন্দর্য দৃশ্যমান হয়, তবে তার গঠন স্বাভাবিক এবং পরিমিত, যেমন একটি সুগঠিত মৃৎ, যার মধ্যে দৃঢ়তা এবং শৃঙ্খলা মিশে থাকে। প্রায়শই অন্ধকারে ডুবে থাকা তার চোখ, যা সব সময় এক নিঃশব্দ রহস্য ধারণ করে। বাড়ির সামনে এসে গাড়ি থেকে টেনে হিঁচড়ে মেঘকে বাড়ির ভিতরে নিয়ে আসে শ্রাবণ আর মেঘকে এভাবে বাড়িতে প্রবেশ করতে দেখে সেখানে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে ওঠে। শ্রাবণের মা আফসানা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায়। কি হয়েছে শ্রাবণ? মেঘকে এভাবে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস?
মায়ের কথায় কোনোরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি শ্রাবণের মুখে। শ্রাবণকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আফসানা এগিয়ে গিয়ে মেঘের সামনে দাঁড়ায়। উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে, মেঘ মা, কি হয়েছে তোর? অশ্রুসিক্ত নয়নে মেঘ তাকায় আফসানা বেগমের দিকে। মেঘ এবার আফসানা বেগমেরকে উদ্দেশ্য কিছু বলতে যাবে, তার আগেই অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এইভাবে তাকাতে দেখে মেঘের চোখ দিয়ে টপাটপ পানি পড়তে থাকে। আফসানা বেগম আবারও ছেলের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই আফসানা বেগমকে থামিয়ে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্টামি করে বেড়ায় তোমাদের মেয়ে। আজ একটা সঠিক শিক্ষা দিয়ে ছাড়বো আমি তাকে। বলেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মেঘকে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিজের কক্ষে নিয়ে যায় শ্রাবণ। কক্ষে প্রবেশ করেই ধড়াম করে কক্ষের দরজা লাগিয়ে দেয় শ্রাবণ। আকস্মিক দরজা এমন কর্কশ আওয়াজে কিছুটা লাফিয়ে ওঠে মেঘ। ভয়ার্ত কণ্ঠে মেঘ বলে ওঠে, কি করছো শ্রাবণ ভাইয়া? বাকি কথা বলার আগেই মেঘের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে শ্রাবণ। এরপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে বারবার বারণ করার পরেও এই নিলয়ের কাছে তোর এত কি? ভাঙা ভাঙা কণ্ঠে মেঘ বলে ওঠে, নিলয় ভাইয়া ডেকেছিল আমাকে, বলেছে কি জরুরি কথা আছে। এবার এক ধাক্কায় মেঘকে কাটে ছুঁড়ে মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে ধড়াম করে খাটে পড়ে যায় মেঘ। নিজের কোমরে থাকা লেদারের বেল্টটা এক টানে খুলে মেঘের গায়ে সজোরে একটা আঘাত হানে শ্রাবণ। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে মেঘ। মেঘকে মারতে মারতে শ্রাবণ বলে ওঠে, তোকে আমি বারণ করেছি না ওই নিলয়ের কাছে না যেতে, তাও তোর সাহস কী করে হয় আমার কথা অমান্য করা? আজকে তোকে মেরেই ফেলবো আমি। বেল্টের আঘাতে ব্যথায় ছটফট শুরু করে দেয় মেঘ। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আর যাব না শ্রাবণ ভাইয়া, এবার এর মতো আমায় মাফ করে দাও। কিন্তু মেঘের কোনো আর্তনাদেই কর্ণকুহরে পৌঁছায় না শ্রাবণের। সে তো মেঘের শরীরের নিজের ক্ষোভ মেটাতে ব্যস্ত। একটা সময় আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারায় মেঘ। এবার মেঘের কোনো সাড়াশব্দ না পেয়ে সম্মতি ফিরে পায় শ্রাবণ। এতক্ষণ নিজের ক্ষোভ মেয়েটাকে কি করছিলি ভাবতেই নিজের উপর ভীষণ রাগ হয় তার। হাতের বেলটা মাটিতে ছুঁড়ে ফেলে দৌড়ে গিয়ে মেঘের কাছে যায় শ্রাবণ। এরপর মেঘের মুখখানা নিজের হাতে আঁচলায় নিয়ে ঝাঁকি দিতে থাকে। এই মেঘ, মেঘ কথা বল। ফুল আমার ফুল, কথা বল না। আমার ভুল হয়ে গেছে, জান তোকে এভাবে কষ্ট দিতে চাইনি, কথা বল মেঘ। কিন্তু মেঘের কোনো সাড়াশব্দ নেই। সে অসাড় হয়ে পড়ে আছে বিছানায়। শ্রাবণ তড়িঘড়ি করে উঠে সাইডের টেবিল থেকে পানি নিয়ে সেই পানি ছিটে মারতে থাকে মেঘের চোখ মুখে। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলে তাকায় মেঘ। মেঘকে তাকাতে দেখে তড়িঘড়ি করে তাকে টেনে তোলে বসায় শ্রাবণ। শরীরে অত্যাধিক ব্যথায় আবারও খাটে হেলে পড়ে মেঘ। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এদিকে আফসানা বেগম সেই কখন থেকে ঘরের দরজার কড়া আঘাত চলেছে। শ্রাবণ এবার মেঘকে ডেকে ওঠে। মেঘ শ্রাবণের দিকে না তাকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব। এই দিকে আফসানা বেগম যেন এবার দরজাটা ভেঙে ফেলবে। ধীর পায়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় শ্রাবণ। দরজা খুলতেই মেঘকে এভাবে বিছানায় পড়ে থাকতে দেখে আফসানা বেগম পাশে দাঁড়িয়ে থাকা মেঘের মা রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে চলে যায়। মেঘ, কি হয়েছে তোর? বলতে বলতে বিলাপ শুরু করেন তিনি। মেয়ের মাথা সন্তর্পণে তুলে ধরে নিজের কোলে রাখেন। মায়ের কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মেঘ। মেঘের দিকে এক পলক তাকিয়ে
কষিয়ে শ্রাবণের গালে এক থাপ্পড় লাগায় আফসানা বেগম। আচমকা থাপ্পড়ের কিছুটা ভড়কে যায় শ্রাবণ। লজ্জা করছে না তোর শ্রাবণ একটুও মেয়েটার গায়ে হাত তুলতে? মেয়েকে মারার অধিকার কোথায় পেয়েছিস তুই? আফসানা বেগম এমন প্রতিক্রিয়া থমকে যায় মেঘ। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকায় শ্রাবণের দিকে। গালে হাত রেখে অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মেঘের দিকে শ্রাবণ কটমট দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে, দ্রুত থেকে হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে।